গ্রামের একদম মাঝখানে রাজবাড়ির মতো দেখতে বাড়িটি শাহজাদ চৌধুরীর। শাহজাদ চৌধুরী এই এলাকার সবথেকে স্বনামধন্য এবং ধনী ব্যক্তি। তার একটা মাত্র মেয়ে। শাহজাদ চৌধুরীর অনেক ধন সম্পদ আছে। তিনি বংশ পরম্পরায় একজন জমিদার। তার দুটো ভাই তাদের সঙ্গেই থাকেন। তাদের সঙ্গে বলতে তাদেরই এক পৈতৃক সম্পত্তিতে থাকে, তাদের পাশেই। শাহজাদ চৌধুরীর একই মেয়ে, মেয়ের নাম মীরা। মীরাকে সবাই খুব বেশি পছন্দ করে। মীরা ঘরের উপরেই বসেছিল। হঠাৎ করেই উপরতলা থেকে চিল্লাচিল্লির শব্দ আসলো। শাহজাদ চৌধুরী তার মেয়েকে খুব বেশি ভালোবাসেন। তার মেয়ের চিৎকার চেঁচামেচি শুনে শাহজাদ চৌধুরী উপরে গেলেন। উপরে যাওয়ার পর বললেন, কিরে মা, কি হয়েছে? মীরা তখন বলল, বাবা, আমি সবার সঙ্গে ঘুরতে যাব, এরা কেউ মানতে চাচ্ছে না। আমাদের কলেজ থেকে এবার শিক্ষা সফরে নিয়ে যাবে। আমি সেখানে যেতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই আম্মা রাজি হচ্ছে না। আমি যেতে চাই। তখন শাহজাদ চৌধুরী বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন আপাতত শান্ত হও, আমি বিষয়টা ভেবে দেখছি। মীরা আবার জিনিসপাতি ছোড়াছুড়ি করতে লাগলো এবং এটা ওটা ভাঙতে লাগলো। মীরা একটু রাগী হলেও মনের দিক দিয়ে খুবই ভালো। স্বভাব চরিত্রে একটু রাগী হলেও মীরা মেয়েটা বেশ শান্তশিষ্ট এবং নরম মনের। কারোর প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখবোধ নেই, কোনো কিছুই নেই। সবার সঙ্গেই হাসি মুখে কথা বলে। তবে তিনি তার বাবার একমাত্র মেয়ে হবার কারণে একটু বেশি আদুরে। তার বাবা বলল, আচ্ছা তোদের ট্যুরে কোথায় নিয়ে যাচ্ছে? তখন মীরা বলল, কি অমুক জায়গায়। মীরার বাবা তখন জানালো, না না, এত দূরে তোর যেতে হবে না। আর তার ওপর সমুদ্রে আমার খুব ভয় লাগে। সমুদ্রে আমি তোকে কোনোভাবেই যেতে দিব না। মীরা বলল, কি আহা বাবা, তুমি এসব বিষয় নিয়ে একদমই চিন্তা করো না তো। তুমি একদম চুপচাপ থাকো, আমাকে যেতে দাও। আর কোনোদিন কি যাব? তুমি তো বললে কয়েকদিন পরেই কোন জমিদারের ছেলের সঙ্গে নাকি বিয়ে দিয়ে দিবে। তখন আমি কি আর ঘুরতে পারবো? মীরার বাবা শাহজাহান চৌধুরী বলল, কি আলবাত পারবে, তোমার জামাইয়ের সঙ্গে যাবে, সমস্যা কি? মীরা খট করে দরজা লাগিয়ে দিল। বলল, বাবা তুমি আমার সঙ্গে কথা বলবে না। তারপর শাহজাদ চৌধুরী বাড়ি থেকে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা, তবু রাগ করে থাকিস না। তুই রাগ করে থাকলে আমার ভালো লাগে না। মীরাকে পারমিশন দেওয়ার পরে সে বেশ খুশি হলো। মীরা এবার ইন্টারমিডিয়েটের ছাত্রী, খুবই ভালো ছাত্রী, কলেজে সবসময় ফার্স্ট হয়। আর যেহেতু সে এই এলাকার একজন প্রভাবশালীর মেয়ে, সেহেতু তার ওপরে কেউ কোনো কথাও বলে না। সে সবকিছুই নিজের মতো করে করে। তবে মীরার মনে না একটুও অহংকার নেই। মীরা তার বাবাকে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি তৈরি হয়ে নি, ঠিক আছে? তারপর মীরা তার বাবাকে বলল, ধন্যবাদ বাবা, আমাদের পরশুদিনকে যাবে। তুমি ট্যুরের টাকাটা দয়া করে করিম স্যারের কাছে দিয়ে দিও, ঠিক আছে? তখন শাহজাদ চৌধুরী বলল, কি টাকা নিয়ে তোকে ভাবতে হবে না, তোর কবে যেতে হবে সেটা বল। মীরা বলল, কি এই তো বাবা, পরশুদিন সকালবেলা যেতে হবে। মীরা বেশ খুশি ছিল। সে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে পাশের বাসায় তার বান্ধবীর কাছে চলে গেল। মীরাদের পাশের বাসায় তার বান্ধবী কবিতা থাকে। কবিতার কাছে গিয়ে বলল, কি বাবা রাজি হয়ে গিয়েছে, অনেক মজা হবে, ঠিক আছে? কবিতা এবং মীরা একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করে। মীরা এবং কবিতা তাদের বাগানে চলে গেল। বিশাল এই বাড়ির পেছনে খুব সুন্দর বাগানের মতো একটা জায়গা আছে। মীরা এবং কবিতা মাঝে মধ্যে এখানে বসে আড্ডা দেয়। মীরা এবং কবিতা সেখানে বসেই চা খাচ্ছিল এবং আড্ডা দিচ্ছিল। এইখান থেকে পেছনের পাহাড়ি উপত্যকাগুলো খুব সুন্দর লাগে দেখতে। মীরারা এই পাহাড়ি উপত্যকায় থাকে। এদের খুবই ভালো লাগে পাহাড়ের গা কেটে খুব সুন্দর একটা বাড়ি তৈরি করা, এবং সেই বাড়িটা মীরাদের। এত সুন্দর বাড়ি এই অঞ্চলে আর কারণ নেই। মীরার বাবা এই অঞ্চলের একজন স্বনামধন্য ব্যবসায়ী এবং কোটি কোটি টাকার মালিক। তবে তারা খুবই সহানুভূতিশীল, সবার প্রতি খুব বেশি দয়া দেখায়। এই তো গত সপ্তাহে মীরা যখন গাড়ি নিয়ে বের হয়েছিল, সে দেখতে পেল এক বৃদ্ধ বসে ভিক্ষা করছে। মীরা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নামলো। বৃদ্ধ তো তাকে দেখে ভীষণ অবাক, ভয় পেয়ে গেলেন। বললেন, কি মা, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দাও। মীরা তখন হেসে বলল, আপনি মাপ চাচ্ছেন কিসের জন্য? আমি বরঞ্চ আপনার জন্য একটা ব্যবস্থা করে দিতে এসেছি। লোকটি তখন বললেন, কি ব্যবস্থা মা? তখন মীরা তাকে ওইখানেই একটা দোকান করে দিলেন। আর পাহাড়ি জায়গায় তো, পাহাড়ের একদম পাশেই 2 দিনের মধ্যে একটা দোকান উঠে গেল। তারপর সেই বৃদ্ধ লোকটা সেখানে বসেই দোকান চালাতেন। বৃদ্ধ লোকটা মীরাকে খুব বেশি করে দোয়া দিলেন। এভাবেই মীরা প্রায় সকলকেই উপকার করে থাকে। শুধু মীরা নয়, মীরাদের পরিবারের সবাই এমন। তারা সবাইকে খুব ভালোবাসতে জানে, যার কারণে তাদেরকে সবাই বেশি ভালোবাসে। মীরার বাবার ফ্যাক্টরিতে অনেকেই কাজ করে এবং খুব ভালো টাকা বেতন পায়, যার কারণে মীরাদের পরিবারের উপর সবার কৃপা দৃষ্টি সবসময় বজায় থাকে।
মীরা যখনই বাইরে বের হয় সবাই তাকে দেখে দোয়া দিতে শুরু করে, কারণ তারা যে এত চমৎকার ভাবে সবার সঙ্গে ভালোবাসাটা বজায় রেখেছে। মীরা চা খাচ্ছিল আর বলছিল, অনেক মজা হবে রে, তাই না? কবিতা বলল, হ্যাঁ তা তো মজা হবেই, চল আজকে আমি তোর সঙ্গে থাকবো, ঠিক আছে? কবিতা তখন বলল কি যে আচ্ছা ঠিক আছে, যাবে তো পরশুদিন? আমি পরশুদিনের আগের দিন রাত্রেবেলা তোর কাছে চলে আসবো, আর সকাল সকালই তো আমাদের রওনা দিতে হবে, তাই না? আমি তোর সঙ্গে থাকবো। কবিতারা একটু গরিব বটে, তবে তাদের ধন সম্পদ কম নেই এমন না, তবে মীরাদের থেকে অনেক গরিব। কবিতার বাবা শাহাদাত চৌধুরীর ফ্যাক্টরিতে একজন জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করে, এবং কবিতা এবং মীরা খুব ভালো বান্ধবী। 2 দিন মাঝখানে কেটে গেল। ওই দিন রাত্রেবেলা কবিতা মীরার রুমে আসলো। সারা রাত তো ঘুম হলো না। 2 বান্ধবী যখন এক জায়গায় থাকে তখন কি আর ঘুম হয়? পরের দিন সকাল সকাল মীরা এবং কবিতা ব্যাগগুলো নিয়ে বেরিয়ে গেল। মীরাকে নিতে কলেজ বাস সরাসরি মীরাদের বাসায় চলে এসেছে। কারণ হচ্ছে শাহাদাত চৌধুরীকে সবাই খুব ভালোবাসেন, আর সেই সাথে সম্মানও করেন বটে, যার কারণে মীরাকে রিসিভ করার জন্য এখানেই চলে এসেছে। মীরা বাসে উঠতে গিয়ে বলল কি যে, আঙ্কেল আমাকে শুধু শুধু নিতে এখানে আসার কি দরকার ছিল? আমি আরো ভাবলাম যে কলেজে গিয়ে তারপর একসাথে উঠবো, কিন্তু আপনি তো দেখি সবাইকে নিয়ে এখানেই চলে এসেছেন, আর কি কেউ বাকি আছে? তখন আঙ্কেল বলল কি যে, আরে তোমাকে নিতে এসেছি সবাই বলল তাই, আর এমনিতেও সবাই উঠে গেছে, যার কারণে ভাবলাম তোমাকে একবারে নিয়ে যাই। তখন মীরা বলল কি যে, আঙ্কেল সরি, একটু উঠতে দেরি হয়ে গিয়েছে, চলুন। তারপর বাসটা ছাড়লো। মীরারা যেই কলেজে পড়ে সেই কলেজেরই একটা বাস নিয়ে তারা ট্যুরে যাচ্ছে, কয়েকজন মেয়ে মিলে। 15-20 জন হবে। পাহাড়ের গা কাটা এবং পাহাড়ের বুকের ওপর দিয়ে সুতার মতো সরুন চিকন রাস্তা বয়ে গিয়েছে। সকালবেলা এখান থেকে পাহাড় দেখতে খুবই চমৎকার লাগে। এত সুন্দর একটা জায়গায় থাকা সত্ত্বেও মীরারা সমুদ্র দেখতে যাচ্ছে, অবাক করা বিষয় না? বরঞ্চ মানুষ এখানে ঘুরতে আসে। চারিদিকে কি সুন্দর কুয়াশা ঘেরা একটা সুন্দর সকাল, পাখির গুঞ্জন, কি চমৎকার! এই শহরটা যেন প্রকৃতির লীলাভূমি দিয়ে সাজানো। কিন্তু মীরা এর আগে কোনোদিন সমুদ্রে যায়নি এবং কোনোদিনই সমুদ্রের পানি স্পর্শ করেনি। নদীতে গিয়েছে, তবে সমুদ্রে যাত্রা এই প্রথম। মীরাদের বাস সামনে এগিয়ে চলল। খানিকক্ষণ বাদে তাদের সেই পাহাড়ি অঞ্চল শেষ হয়ে একদম হাইওয়ে রাস্তা পড়ল। হাইওয়ে রাস্তার সামনে দিয়ে বাস এগিয়ে চলছে। অনেকটা পথ যেতে হবে, মোটামুটি 10টা-11টা নাগাদ তারা সেখানে পৌঁছে যাবে। 2 দিনের সফর। প্রথম দিন ওইখানে থেকে এবং পরের দিন আশপাশটা ঘুরে বিকেলবেলায় রওনা দিবে। মীরাদের যেতে যেতে মোটামুটি কায়দায় 1টার একটু বেশি সময় লেগে গেল। মীরারা সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে হোটেলে গিয়ে উঠল। হোটেল থেকে সমুদ্র দেখতে এত চমৎকার লাগছে, মীরার সঙ্গে সঙ্গেই বিছানার উপর শুয়ে পড়ল। ওহো দোস্ত, এতদিন পরে এরকম চমৎকার একটা ট্যুর দিচ্ছি, কি বল? এর আগে শুধুমাত্র ফ্যামিলির সঙ্গে যেতাম, আর এখন সবার সঙ্গে এসেছি। বন্ধুদের সঙ্গে আসা আসলে খুব মজা, তাই না? এর আগে স্কুল থেকে গিয়েছিলাম, মনে আছে তোর? ওই আমাদের ওইখানেই। তবে এবার আমাদের নিজের জেলা থেকে বের হতে পেরেছি, কি মজাই লাগছে, কি শান্তি লাগছে, তাই না? কবিতা বলল কি যে, হ্যাঁ তা তো লাগছেই। সমুদ্র এত কাছ থেকে দেখতে পাবো কখনো ভাবিনি। সমুদ্র আমার খুবই প্রিয়। মীরা এবং কবিতা রুমের ভেতরেই গল্প করতে লাগলো, এবং সমুদ্রের পাড়ে যেহেতু তাদের মোটেলটা ছিল, সমুদ্রের পাড়ের জানালাটা খুললেই একদম সমুদ্র দেখা যেত। কি অসাধারণ ঢেউয়ের শব্দ! হোটেলে ঢুকেই মীরা সঙ্গে সঙ্গে কাপড়টা চেঞ্জ করে সমুদ্র সৈকতের দিকে চলে গেল। তাদের সঙ্গে যে গাইড এসেছিল সে বলল কি যে, সবাই একসাথে যাবে, একা একা যেতে পারবে না, আর তোমার উপর তো বেশি রেস্ট্রিকশন। তোমার বাবা আমাকে ডেকে নিজে পার্সোনালি আমাকে উপদেশ দিয়েছে যেন তোমাকে চোখে চোখে রাখি। তোমার যদি কিছু হয় তাহলে তোমার বাবা আমাকে আস্ত রাখবে না। সেহেতু তুমি যদি আমার ভালো চাও তাহলে কিন্তু একদমই আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না, ঠিক আছে? কবিতা এবং মীরার মন খারাপ হয়ে গেল, কারণ তারা ভেবেছিল এত দূরে এসেছে, একা একা সবকিছু করে বেড়াবে, কিন্তু তার বাবা এরকম ভাবে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে, কি আর করার? কিছু করার নেই। হোটেলের মধ্যে থেকে সবাই একত্রে গোছালো। প্রায় 16 জন মেয়ে। কলেজের থেকে 16 জনই এসেছে এই ট্যুরে। সবাই মিলে সমুদ্রের পাড়ে গেল, নিজেদের মধ্যে ছোটাছুটি করতে লাগলো। আর মীরা এবং কবিতা একটা টিউব নিয়ে সমুদ্রের জলে ছোটাছুটি করতে লাগলো। কি অসাধারণ অনুভূতি! জীবনের প্রথমবারের মতো সমুদ্রের এই জল ছুঁয়ে মীরার খুবই ভালো লাগছে। গোসল শেষ করে বাসায় এসে একটা ঘুম দিল। তাদের ঘুম ভাঙলো একদম রাত 9টা বাজে। এই সময়টা তাদের একটু বাইরে যেতে হবে ঘোরাফেরা করার জন্য। কিছুক্ষণ ঘুরে ফিরে বাইরে থেকে খেয়ে আবার এসে ঘুমাতে হবে। আশপাশটা দেখে সন্ধ্যায় রওনা দিতে হবে।
মীরা এবং কবিতা এতটা সময় ঘুমিয়ে পার করে দিয়েছে সেটা ভেবেই তাদের খারাপ লাগছে, কারণ এর আগের দিন রাত্রে যে তারা ঘুমায়নি, এই জন্য এসে ক্লান্তিতে একদম ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ সবাই মিলে কত গল্প আড্ডা গান দিয়ে করেছে, কিন্তু মীরা এবং কবিতা দুজনে ঘুমিয়েছে। ওদের আফসোস হতে লাগলো। তারপর মীরা এবং কবিতা দুজনে মিলে খেতে গেল। খানিকক্ষণ সমুদ্রের পাশে হাঁটাহাঁটি করে বাসায় এসে তো আর ঘুম আসছে না। তারা সারা রাত আড্ডা দিল এবং পরের দিন আশপাশটা ঘোরাঘুরি করে এরকম ভাবেই কেটে গেল। মীরা কবিতাকে বাসে বসে বলছে, এত দ্রুত সময় পেরিয়ে গেল, আসলে খুবই দুঃখজনক ব্যাপার। আবার যে কবে আসতে পারবো? বাবা তো আমার জন্য বিয়ে ঠিক করেই রেখেছেন, তারপর বন্ধুর ছেলে বিদেশ থেকে আসবে, তারপর আমার সঙ্গে বিয়ে হবে। কবিতা বলল, তোর লাইফ তো সেট হয়ে গেল। কবিতা বলল, তুই তো বিয়ে করে ফেলবি, কিন্তু আমার তো এখনো বিয়ে হলো না। তবে বিয়ে করার খুব শখ আমার। আমিও রাজপুত্রের মতো একটা ছেলেকে বিয়ে করব। বাস হাইওয়ে দিয়ে হন হন করে চলছিল। খানিকটা দূরে যাওয়ার পর একটা নদী পড়ে। কবিতা হঠাৎ করেই বলল কি যে, দেখ নিজে থেকে নৌকাগুলোকে কি সুন্দর লাগছে। হঠাৎ করে একটা বিকট শব্দে গাড়িটা নড়ে উঠল। কবিতা এবং মীরা কিছু বুঝে ওঠার আগেই বাসটা শক্ত করে ব্রেক কষল। মীরা এবং তার বান্ধবীর সজোরে গিয়ে সিটে আঘাত খেল। এরপরে বারবার শুধু আঘাতই খেতে লাগলো, সামনে এবং পিছনে। ততক্ষণে বোঝা হয়ে গিয়েছে যে বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাসটা নিয়ন্ত্রণ হারিয়ে নদীর মধ্যে পড়ে গেল। মীরা তো বুঝতে পেরেছে সে পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে। বাসটা একটুতে ঝুলেছিল। মীরা ততক্ষণে বুঝতে পেরে গিয়েছে বাসটা অ্যাক্সিডেন্ট করেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটা ব্রিজের কাছে গিয়ে একটা ছোট্ট লোহার টুকরোতে বেঁধে থাকলো, কিন্তু বাসটার সম্পূর্ণটা একদম পানির মধ্যে চলে গিয়েছে। মীরা পাশের সিটেই বসেছিল। হঠাৎ করে কবিতা উঠে দেখল কি যে তার চোখ মুখ একদম রক্তাক্ত অবস্থায় ভরে গিয়েছে এবং বাসটা যে সাইডে কাট হয়েছিল, মানে সেই সাইডে কাট হয়েছিল যে সাইডে মীরা বসেছিল জানালার পাশে। হঠাৎ করে পাশে তাকিয়ে দেখে মীরা সেখানে নেই। কবিতা তো ভীষণ অবাক হয়ে গেল। কি ব্যাপার, মীরা কোথায়? এখান থেকে নামা যাবে, তবে সাহায্য আসা পর্যন্ত তাদের এখানেই বসে থাকতে হবে। খানিকক্ষণের মধ্যেই চারপাশটা একদম মানুষ এবং অ্যাম্বুলেন্সে ভরে গেল, কারণ পাশেই ছিল শহর এবং সেই শহরের আগেই ব্রিজটা। সঙ্গে সঙ্গে জানাজানি হয়ে গেল একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে। সবাইকে বাস থেকে নামানো হলো। তারপর সবাইকে ফার্স্ট এইড দেওয়া হলো, কিন্তু কবিতা কোনোভাবেই মীরাকে খুঁজে পাচ্ছে না। মীরা কোথায় গিয়েছে? তার ম্যাডামও মীরাকে খুঁজছে। তখন সবাই বলাবলি করলো মীরা সম্ভবত জানালা দিয়ে নিচে পড়ে গিয়েছে, কারণ বাসটা যখন ওখানে আটকে ছিল তখন নিচে কিছু একটা পড়ার শব্দ পেয়েছিলাম এবং একটা চিৎকারও শুনেছিলাম। সেটা কি মীরা কিনা কে জানে। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল, কারণ এই বাসের ভিতরে সব থেকে চমকপ্রদ রত্ন হচ্ছে মীরা। মীরাকে যদি কোনোভাবে খুঁজে না পাওয়া যায় তাহলে এদের সবারই অবস্থা খুবই টাইট হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই ডুবুরি ডাকা হলো। মীরার বাবাকে জানানো হলো। মীরার বাবা তো শুনে সম্পূর্ণভাবে অবাক। সে সঙ্গে সঙ্গে ছুটে আসলো সেখানে। ওইখান থেকে তাদের বাড়ি খুব বেশি দূরে ছিল না, হয়তো 2 ঘন্টার রাস্তা হবে। মীরার বাবা ছুটতে ছুটতে আসলেন। নিচে ডুবুরি পাঠানো হলো, কিন্তু কোথাও মীরাকে খুঁজে পাওয়া গেল না। মীরাকে চারিদিকে তন্ন তন্ন করে খোঁজা হলো। নদীর যে স্রোত তাতে মীরাকে হয়তো টেনে নিয়ে চলে গিয়েছে। আর মীরা যদি এই সমুদ্রের ভিতরে একবার পড়ে, নদীর মধ্যে একবার পড়ে, তাহলে তার বেঁচে ফেরা একদমই মুশকিল, কারণ মীরা সাঁতার জানে না। সে যদি এর ভিতরে একবার পড়ে তাহলে সে তো মারা যাবে। মীরার বাবা সবাইকে গালাগালি করতে লাগলেন এবং বকাঝকা করতে লাগলেন। আপনারা কিভাবে আমার মেয়েকে এরকম ভাবে একটা বিপদে ফেলতে পারলেন? সবাই আছে, শুধুমাত্র আমার মেয়ে পড়ে গিয়েছে, এটা কি কোনো মানার কথা? অবশ্যই মানা যায় না। সে কান্নাকাটি করতে লাগলেন, কারণ তার একটা মাত্রই মেয়ে, তার আর কোনো সন্তান নেই। মীরার বাবা আসলে খুব বেশি ভেঙে পড়লেন। বাস থেকে মীরা যখন পানিতে পড়েছিল, সে পানিতে পড়ে হাবুডুবু খেতে লাগলো। কারণ হচ্ছে বাস থেকে পড়ার পর সে তো সাঁতার জানে না যে সে এই সমুদ্রের মতো একটা জলপ্রপাতের মধ্যে সে ভেসে থাকবে। পাশেই সমুদ্র, আর এরকম একটা স্রোতা নদীতে সে কোনোভাবেই ভেসে থাকতে পারবে না। তবে তার কপাল ভালো যে সে তার গলায় একটা স্লিপিং ব্যাগ ঝুলিয়ে রেখেছিল। সাধারণত বাসে যদি সে ট্রাভেল করে তাহলে সে একটা স্লিপিং ব্যাগ তার গলায় ঝুলিয়ে রাখে। সেই স্লিপিং ব্যাগটাই তাকে ভেসে থাকতে সাহায্য করেছে। মীরা তার হাত পা চালাতে লাগলো, কিন্তু কোনোভাবেই সে কুলকিনারা করতে পারছিল না। মীরার পানি খুবই ভালো লাগে, কিন্তু সে সাঁতার জানে না। এরকম ভাবে পানির ভিতরে সে হাত পা মারতে থাকলো। সমুদ্রের স্রোত তাকে টেনে কোথায় নিয়ে আসলো সে নিজেও বলতে পারবে না। সামনে আসার পর মীরার জ্ঞান প্রায় চলে যাচ্ছিল, কারণ পানিটা ছিল বেশ খানিকটা ঠান্ডা, আর ওই সময়ে শীতের সময় ছিল। শীতের সময় থাকার কারণে প্রচন্ড পরিমাণ ঠান্ডায় মীরার হাত পা জমে আসছিল।
সে প্রায়ই মারা যাবে যাবে অবস্থা, এমন ভাব, মানে একদম অজ্ঞান হয়ে যাবে, তার কোনো সেন্স নেই। তার গলায় যে স্লিপিং ব্যাগটা ছিল সেই স্লিপিং ব্যাগের ওপর সে ভেসে আছে। সে সাঁতার জানে না, আর এরকম পানির মধ্যে একা একা কতটাই ভয়ানক ব্যাপার হতে পারে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিছুক্ষণ বাদে মীরা যখন চোখ বন্ধ হয়ে আসলো, মীরা দেখতে পেল, মানে সে বুঝতে পারছে কেউ একজন তার হাত ধরে উপরে টেনে উঠালো। মীরার চোখ তখন বন্ধ হয়ে গেল। মীরা বুঝতে পেরেছে যে কেউ একজন তাকে উদ্ধার করেছে, কিন্তু কে সেটা সে জানে না। মীরার চোখ বন্ধ হয়ে গেল এবং সে সেখানে অজ্ঞান হয়ে গেল। এরপর মীরার আর কিছু মনে নেই। মাঝখানে প্রায় এক রাত কেটে গেল, মীরার কোনো জ্ঞান ফেরে না। মীরা যখন চোখ খুলল, সে চোখ খুলে আশপাশটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে গেল, কারণ সে যে রুমের মধ্যে শুয়ে আছে সে রুমের উপরটা একদম ফাঁকা। উপর থেকে আকাশ একদম সম্পূর্ণ রূপে দেখা যায় এবং চারিপাশে একটা স্যাঁতসেঁতে কি পাথরের বেড়া মনে হচ্ছে। মীরা দেখে সঙ্গে সঙ্গেই উঠে গেল, উঠে বসে পড়ল। মীরা বুঝতে পারছে না আসলে সে কোথায় আছে আর এটা কোন জায়গা, আর সে কে সে নিজেকে চিনতে পারছে না। সে তার হাত পা দেখে বুঝতে পারছে যে সে একটা মেয়ে মানুষ এবং সে এখানে শুয়ে আছে, কিন্তু এটা কোন জায়গা আর সে কে, কোথায় আছে। সে উঠে বিছানা থেকে পা ফেলতেই একজন মুরব্বী তার কাছে দৌড়ে আসলো। বয়স্ক মহিলার বয়স হবে প্রায় 50-60-এর ঊর্ধ্বে। মহিলাটা মীরাকে বলল কি যে, আহা কি করছো, তুমি শুয়ে পড়ো, তোমার মাথায় খুব বেশি একটা চোট লেগেছে আর তুমি এখনো পুরোপুরি সুস্থ না, তুমি উঠো না, ঠিক আছে। বৃদ্ধা মহিলা বৃদ্ধ হলেও তাকে দেখতে অসম্ভব রূপবতী এবং সুন্দরী মনে হচ্ছে। বয়সের কালে সে অনেক বেশি সুন্দরী ছিল। মীরা নিজেও অনেক সুন্দরী বটে, কিন্তু মীরার চেয়ে ওই বৃদ্ধা মহিলাকেই বেশি সুন্দরী লাগছে। মীরার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, আপনি কে আর আমি কে, আমি কোথায় আছি আর আমি এখানে কি করছি, আমি আসলে কিছুই বুঝতে পারছি না। মহিলা বললেন কি যে, তুমি কে, তুমি নিজে বুঝতে পারছো না তুমি কে, কোত্থেকে এসেছো। তখন সেই বৃদ্ধ মহিলার এই কথা শুনে মীরা বলল কি যে, আমি জানি না, তবে আমি কিছু বুঝতে পারছি না, এটা কোন জায়গা আর আমি এখন কোথায় আছি, আমি কে। বৃদ্ধা মহিলা খুব ভালোভাবেই বুঝতে পারলেন যে মীরা যেভাবে আঘাত পেয়েছে তার মাথায়, তাতে তার স্মৃতিশক্তি চলে গিয়েছে। সে কে, কোথা থেকে এসেছে কোনো কিছুই বলতে পারছে না, তার ঠিকানাও সে জানে না, আর মীরা কোথায় থাকে সেটাও সে বলতে পারবে না। কি আজব ব্যাপার, তাই না? বৃদ্ধা মহিলা বললেন, মা তুমি রেস্ট করো, তুমি এখানে একটু শুয়ে থাকো, আর তোমার কি ক্ষুধা লেগেছে, আমি কি তোমাকে একটু খাবার দিব। মীরা তখন বলল, মীরার মাথা নাড়ল। তারপর মীরাকে সে বৃদ্ধা মহিলা একটা স্যুপ জাতীয় কিছু খেতে দিলেন। মীরা গালে নিয়ে সঙ্গে সঙ্গে ওয়াক্ত বলে ফেলে দিলেন, কারণ এটা খাবার যোগ্য নয়, এটাতে নুন কম হয়েছে। মীরা তখন বলল, এটা খুবই বাজে খেতে, আমি এটা খাবো না। তারপর বৃদ্ধা মহিলা বুঝতে পারলেন যে ও এগুলো খেতে পারবে না। মীরা যেখানে বাটিটা ফেলেছিল সেখানটা ছিল দরজা। দরজা দিয়ে একজন সুন্দর যুবক প্রবেশ করলো। যুবকটাকে দেখতে খুবই সুন্দর এবং সুদর্শন। প্রথম পলকে মীরা তার দিকে তাকিয়ে বলল কি যে, আপনি কে, আপনাকে তো চিনলাম না। এই কথা বলার পর মীরাকে বলল কি যে, গতকালকে সমুদ্রের ধারে আমি বসেছিলাম, ঠিক তখন দেখলাম আপনি ভেসে যাচ্ছেন, আপনাকে আমি এখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। তখন সেই বৃদ্ধা মহিলা বললেন, হ্যাঁ ও হচ্ছে আমার নাতি, ওই তোমাকে গতকালকে উদ্ধার করে নিয়ে এসেছে। মীরা বুঝতে পারছে না সে সমুদ্রের পাশে কি করছিল আর সে এখানেই বা কি করছে, আর তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। মীরার গতকালকের কথা কিছুই মনে পড়ছে না, আসলে সে কোথায় গিয়েছিল আর এখন কোথায় আছে কিছুই সে বুঝতে পারছে না। তার স্মৃতিশক্তি কি আসলেই হারিয়ে গিয়েছে? বৃদ্ধা মহিলা তখন তার ছেলের কানে কানে বলতে লাগলেন, মেয়েটার মাথায় যে আঘাত পেয়েছে তাতে মনে হচ্ছে ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, ও কোথা থেকে এসেছে কিছুই বলতে পারছে না। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, তবে বিষয় হচ্ছে মেয়েটা কিছু খেতে পারছে না। তুই এক কাজ কর, একটা হরিণ শিকার করে নিয়ে আয়। এই কথা শুনে মেয়েটা বলল কি যে, হরিণ? তোমরা হরিণ খাও নাকি? তখন সেই লোকটা বললেন কি যে, আমরা হরিণ খাই না, তবে হরিণের মাথা এবং হাড্ডিগুড্ডি খাই। তবে তোমরা যেরকম তাতে তোমরা মাংস ছাড়া কিছু খেতে পারবে না, আমার যতটুকু মনে হয়। মীরা তখন বলল, তোমরা মানে আমি আসলে বুঝতে পারলাম না। তখন সেই ছেলেটা বলল, না না কিছু না, তুমি এখানে বসো, আর তুমি করে বলছি কি বলে কিন্তু কিছু মনে করো না, তুমি আমার অনেক ছোট হবা, যার কারণে তুমি করে বললাম। তখন মীরা বলল কি যে, আচ্ছা ঠিক আছে, আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দিন। তারপর সেই বৃদ্ধা মহিলাটা ভেতর থেকে কিছু মিষ্টি জাতীয় খাবার মীরাকে দিলেন এবং কিছু ফল দিলেন। মীরা সেগুলো আরাম করে খেতে লাগলো। তারপর সে যখন মাটিতে পা ফেললো, দেখলো কি যে সে ভালোই ব্যথা পেয়েছে। তার মাথায় আঘাত তখনও সারেনি এবং তার হাত পা তখনও ব্যথা হয়ে আছে।
সে বৃদ্ধা মহিলার ভাষ্য মতে মীরা নাকি গত 3 দিন যাবৎ অসুস্থ অবস্থায় ঘুমাচ্ছেই শুধু। 3 দিন পরে মীরার ঘুম ভেঙেছে। এই 3 দিনে সে অনেকটা সুস্থ হয়ে উঠেছে। মীরা সাথে সাথেই ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে সে সম্পূর্ণরূপে অবাক। সে বাইরের দিকে তাকিয়ে দেখল শুধু কুয়াশা আর কুয়াশা। দেখে মনে হচ্ছে সে এই জায়গা আগেও থেকেই চেনে এবং এত সুন্দর জায়গা সে এর আগেও দেখেছে। তার স্মৃতিতে হয়তো একটু আঘাত পেয়েছে। মীরা বাইরের দিকে তাকালেই কেমন যেন সবকিছু চেনা চেনা লাগে। বৃদ্ধা মহিলা বললেন কি মেয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছো কিসের জন্য? মীরা তখন বলল, আমার কেন যেন মনে হচ্ছে এই জিনিসগুলো আমি চিনি। বৃদ্ধা মহিলা তখন বললেন আরে তুমি তো চিনবাই, তুমি এসব জিনিস হয়তো আগে দেখেছো, যার কারণে চেনো। মীরার আসলে কিছুই মনে পড়ছে না। বৃদ্ধা মহিলা তখন বললেন, তুমি যেহেতু কিছু মনে করতে পারছো না তাহলে তোমার ব্রেনের উপর জোর দিয়ে লাভ নেই। তুমি আমাদের সঙ্গে এখানে থাকো, যখন মনে পড়বে তখন বলো, আমার নাতি তোমাকে নামিয়ে দিয়ে আসবে। মীরা মাথা নাড়লেন। খানিকক্ষণ বাদে সেই সুন্দর এবং সুদর্শন যুবকটা ঘরের ভিতরে প্রবেশ করলো একটা হরিণ ঘাড়ে নিয়ে। হরিণটাকে সে ঘাড়ে করে মেরে নিয়ে এসেছে। ঘরের বাহিরে সেই হরিণটাকে ঝুলিয়ে সে ঝুলতে লাগলো। খানিকক্ষণ বাদে সেই হরিণটা থেকে কিছু মাংস বের করা হলো এবং সেই মাংস রান্না করা হলো, খুব সুস্বাদু হলো। মীরা পেট ভরে সেই খাবারগুলো খেলো। মনে হয় মীরা কতদিন খাবার খায় না। মীরার কিছুই মনে পড়ছে না আসলেই। সে কে, কোথা থেকে এসেছে, সবকিছু মিলেই কেমন যেন হজবরল লাগছে তার কাছে। ওদিকে মীরার বাবা শাহজাদ চৌধুরী তার মেয়ের শোকে 4 দিন যাবৎ কিছু খাওয়া দাওয়া করে না। কারণ হচ্ছে 4 দিন যাবৎ তার মেয়ে নিখোঁজ অবস্থায় আছে। তার মেয়ের লাশটা অবধি পাওয়া যায়নি। সে তো শোক পালন করবেই, তাই না? তার মেয়ে এভাবে হারিয়ে যাবে সে কোনোদিনই কল্পনা করতে পারেনি। তার একমাত্র মেয়ে ছিল মীরা। মীরাকে ছাড়া সে কিভাবে থাকবে? সে সেই স্কুলটাই বন্ধ করে দিয়েছে যে কলেজে আর কি মীরা পড়তো। কারণ হচ্ছে কর্তৃপক্ষের কারণেই তার মেয়ে হারিয়ে গিয়েছে আর তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কলেজটা অনেক পুরাতন একটা কলেজ। সে বলেছে যতদিন না পর্যন্ত আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে এই কলেজের কোনো পরীক্ষা হবে না, কোনো কার্যক্রম হবে না। অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ। শাহজাদ চৌধুরী যেমন ভালো আবার তেমন খারাপ। পুরো অঞ্চলে যেন একটা শোকের মাতাম বয়ে গেল। মীরাদের বাড়িতে এখন আর আগের মতো আমেজটা নেই। মীরা যতদিন থেকে নিখোঁজ হয়েছে ততদিন থেকেই যেন শাহজাদ চৌধুরী নিজের মধ্যে আর থাকেন না। তিনি যেন নিজের থেকে একদম হারিয়ে গিয়েছেন। মীরা ওদিকে বাহিরে দেখে ভাবল, কি চমৎকার জায়গা, তাই না? মীরা তার অতীত ভুলে গিয়েছে। তার অতীতে কি ছিল বা তার স্মৃতিতে কি ছিল সে সমস্ত কিছু ভুলে গিয়েছে। সে যে একটা বড়লোকের মেয়ে ছিল এবং সে তার বাবাকে কতখানি ভালোবাসে সেসব তার কিছুই মনে পড়ে না। মীরা প্রায় 1 সপ্তাহ হয়ে গিয়েছে এখানে এসেছে। যে বৃদ্ধা মহিলাটা আছে সে বৃদ্ধা মহিলাটা মীরাকে সবসময় বলেন যে তুমি খুব মিষ্টি এবং লক্ষ্মী একটা মেয়ে, তুমি আমাদের সঙ্গে থাকো, বুঝছো? তোমার যতক্ষণ না মনে পড়ে তুমি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারো এবং এখানে তোমার কোনো প্রকার অসুবিধা হবে না। আমার যে নাতি আছে সে তোমাকে সমস্ত ধরনের সাহায্য করবে, ঠিক আছে? মীরা বৃদ্ধার কথায় মাথা নাড়লেন। বৃদ্ধা তখন মীরার জন্য খাবারই রান্না করছিলেন। ঠিক তখনই সেই ছেলেটা প্রবেশ করলো এবং বলল দাদি, খাবার নিয়ে এসেছি। তখন সে বৃদ্ধা মহিলা বললেন, ওর নাম হচ্ছে মানাম, ওর নাম তো তোমাকে বলাই হয়নি। আর ও হচ্ছে, আচ্ছা তোমার নামও তো কি তোমার মনে নেই? মীরা তখন বলল, না, আমি আমার নাম মনে করতে পারছি না। তখন বৃদ্ধা মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে তোমার নাম হুরাম, ঠিক আছে? মেয়েটা বলল আচ্ছা ঠিক আছে। বৃদ্ধার নাতি বললেন আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে আজকে আমি হুরাম বলেই ডাকবো। মীরা তখন বলল, আচ্ছা ঠিক আছে, আর আপনার নাম তো মানাম, তাই না? তখন সেই ছেলেটা মাথা নেড়ে বলল হ্যাঁ। মীরা কেমন যেন ছেলেটার দিকে তাকিয়ে খানিকটা লজ্জা বোধ করে। ছেলেটা দেখতে খুবই সুন্দর এবং এত পরিমাণ হ্যান্ডসাম যে প্রথম যেদিন মীরাকে তাকে দেখেছিল তাকে দেখেই খুব ভালো লেগে গিয়েছিল। ছেলেটাকে দেখলেই মীরার মনের মধ্যে কেমন যেন উসখুস করে, ইচ্ছে করে তার সঙ্গে কথা বলতে। সে মানামকে ডেকে বলল, আচ্ছা শুনুন। মানাম তখন বারান্দায় বসেছিল, বারান্দায় বসে একটা কাজ করছিল। তখন মীরা মানামকে বলল আচ্ছা আমাকে একটু ঘুরতে নিয়ে যাবেন, আপনাদের আশপাশটা খুব সুন্দর দেখতে। মানাম তখন জানালো, আপনাকে এখন নিয়ে বের হওয়া যাবে না, এখন একটু সমস্যা আছে। মীরা তখন বলল কি সমস্যা, আমাকে এখনই নিয়ে চলুন না। মানাম তখন জানালো, এখন যাওয়া যাবে না, আপনি পরে যেন, আমি যখন বলবো তখন, ঠিক আছে? মীরার সঙ্গে সঙ্গেই রাগ করে ঘরের ভিতরে চলে গেল। ছেলেটা তখন ডেকে বলল, আচ্ছা হুরাম শোনো, তুমি রাগ করো না, আমি তোমাকে নিয়ে যাব, তবে এখন না, একটু সমস্যা আছে, বোঝার চেষ্টা করো। হুরাম মানে মীরা তখন
একটু রাগ করে ঘরের ভিতরে চলে গেল। তার প্রতি রাগ হয়েছে, কেমন যেন ইদানিং মানামকে দেখলে তার খুব বেশি ভেতরটা শূন্য শূন্য লাগে। সে কি তাকে পছন্দ করে ফেলেছে? কারণ মানামের সঙ্গে সে প্রায় 10 দিন ধরেই থাকছে এই বাড়িতে। এই বাড়ির আশেপাশে আর কোনো বাড়ি সে দেখেনি। তারপর কিছুক্ষণ পরে মানাম ভেতরে প্রবেশ করলো। বলল কি যে, আচ্ছা ঠিক আছে হুরাম, তোমাকে আমি একটু পরেই ঘুরতে নিয়ে যাব, তুমি প্রস্তুত হয়ে নাও, ঠিক আছে? আমি একটু বাইরে থেকে আসছি। এই কথা বলার পর মীরা খুশি হয়ে গেল। মীরা এখানে থেকে থেকে খানিকটা অভ্যাস হয়ে গিয়েছে। সে যে এতদিন একটা রাজপ্রাসাদে বড় হয়েছে সেটা সে দিব্যি ভুলে গেছে। মাথায় আঘাত লাগার কারণে তার স্মৃতিশক্তি চলে গিয়েছে, যার কারণে পুরাতন কোনো কিছুই সে মনে করতে পারছে না। আর সে যে এখানে আছে, এখানে থেকেই সে প্রায় বিগত 10 দিনে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ বাদে মানাম ঘরের ভিতরে প্রবেশ করলো। এই একটু আগেই না সেখান থেকে গেল, সেকেন্ডের মধ্যে আবার কিভাবে আসলো? হুরাম তখন নিজের ঘরের ভেতরে ড্রেস পরিবর্তন করছিল। হুট করে মানাম ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গেই হুরাম খানিকটা লজ্জা পেল এবং নিজেকে ওড়না দিয়ে ঢেকে নিল। সে তখনও তার ড্রেসটা খোলেনি। ওড়না দিয়ে ঢেকে ফেলার সঙ্গে সঙ্গেই মানাম বলল কি যে, সরি, ভুল হয়ে গিয়েছে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর হুরাম মানে মীরা জামাটা পরে বাইরে বের হলো। এই সুন্দর অদ্ভুত জামাটা মানামি তাকে এনে দিয়েছে, আর খুবই চমৎকার দেখতে জামাটা। হুরাম সেই জামাটা পরে বাহিরে বের হলো। বাইরে আসার সঙ্গে সঙ্গেই মানাম বলল কি যে, বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে। হুরাম তখন বলল কি যে, হ্যাঁ সুন্দর তো লাগবেই, কারণ জামাটা যে সুন্দর এই জন্য। আচ্ছা আমরা কোথায় যাব? তখন মানাম বলল কি যে, কোথায় যাব সেটা পরে না হয় জানি, আগে দাদির সঙ্গে একটু কথা বলে আসি, দাদি ডাকছে আমাকে। তারপর মানাম ভেতরে চলে গেল। মীরা বাহিরে দাঁড়িয়ে আছে মানামের জন্য। মানাম ভেতর থেকে তার দাদির সঙ্গে কথা বলতে গেল। বলল কি যে, শোন, ও যে এখানে আছে সেটা যেন কেউ না জানতে পারে। যদি জানতে পারে আমাদের গোষ্ঠীর সবাই, তাহলে কিন্তু সমস্যা হবে। আর ওর ঠিকানাও তো আমরা জানি না। তুই কি খোঁজাখুঁজির চেষ্টা করেছিস? তখন মানাম বলল কি যে, হ্যাঁ আমি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু এরকম ভাবে খুঁজে পাওয়া আসলে সম্ভব না। কোথা থেকে এসেছে বা কোথায় থাকে সেটা আমি জানি না দাদি, তবে আমি চেষ্টা করছি। যদি খুঁজে বের করতে পারি, আর যদি ওর জ্ঞান না ফেরে, মানে ওর যদি স্মৃতিশক্তি না ফেরে, তাহলে তোকে আমি কোনোভাবেই ওর বাড়িতে নামিয়ে দিয়ে আসতে পারবো না, তাই না? তারপর মানাম এবং হুরাম দুজনে বাহিরে বের হলো এবং বলল কি যে, আচ্ছা আমরা কোথায় যাব? মানাম তখন বলল, কোথায় যাব সেটা একটু পরে বুঝতে পারবে। হঠাৎ করেই হুরাম বলল কি যে, না আমি আগেই জানবো। মানাম তখন বলল, আমরা একটা সুন্দর জায়গা দেখতে যাচ্ছি, যেখানটা থেকে সমুদ্র খুব সুন্দরভাবে দেখা যায় এবং সেখানে ফুল গাছ আছে এবং ফুলের বাগান আছে এবং জ্যোৎস্নাও খুব ভালোভাবে দেখা যায়। একটু পরে জ্যোৎস্না বের হবে এবং খুব সুন্দরভাবে সেটা দেখা যাবে। তখন হুরাম বলল কি যে, তোমাকে অনেক ধন্যবাদ। এই রে, তুমি বলে ফেললাম, দুঃখিত, মাফ করবেন আমাকে। মানাম তখন বলল, না না সমস্যা নেই, বড় হয়েছি তো কি হয়েছে, তুমি বলতে পারো। এটা মেয়েদের জন্মগত অধিকার যে তুমি করে বলা, আমার খারাপ লাগবে না। হুরাম তখন বলল, সত্যি তো? মানাম বলল কি যে, হ্যাঁ সত্যি, তুমি করে বলতে পারো। তারপর হুরাম মানামের হাত ধরে বসলো, বলল কি যে, চলো আমরা যাই। প্রথম যেদিন মানাম ঘরের ভিতরে প্রবেশ করেছিল, চোখে চোখ পড়তেই কেমন যেন সেদিনকেই তার প্রতি একটা দুর্বলতা অনুভব করছিল। এই প্রথমবারের মতো মানামের হাত ধরে মীরার কেমন কেমন যেন লাগতে শুরু করলো। মানাম তখন জানালো, আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো, আমরা 1 সেকেন্ডের মধ্যে সেখানে চলে যাব। খানিকক্ষণ বাদে মীরা চোখ খুলে দেখলো সে সমুদ্রের পাড়ে একটা পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে সমুদ্র দেখতে খুবই অসাধারণ। সেখানে ছোট্ট কুড়ে ঘরের মতো একটা ঘর তৈরি করা এবং সেই ঘর থেকে সমুদ্র দেখতে এত বিশাল লাগে। মীরার সমুদ্র খুব ভালো লাগতো বরাবরই, তবে সমুদ্র কেন তার এত পছন্দ সে নিজেও বলতে পারবে না। তার জ্ঞান থাকা অবস্থায় তো সমুদ্র এত পছন্দ ছিল, আর এখন কেন তার সমুদ্র ভালো লাগছে সে সেটাও বুঝতে পারছে না। সেখানে মানাম এবং হুরাম দুজনেই সময় কাটাতে লাগলো, খুব সুন্দর সময় কাটছিল। হঠাৎ করেই গল্প করতে করতে মানামের কাঁধের পর হুরাম শুয়ে পড়ল, কারণ তার কেমন যেন মাথা ঘোরাচ্ছিল, অনেকটা সেন্সলেস হয়ে পড়ে গিয়েছে। তারপর দেখতে পেল পাশে থাকা একটা ফল হুরাম খেয়ে ফেলেছে, যে ফলটা আসলে নিষিদ্ধ এবং বিষাক্ত ফল। সঙ্গে সঙ্গেই মানাম খুব বেশি চিন্তিত হয়ে পড়ল এবং পাশে থাকা একটা জড়িবুটি এনে তখন সে হুরামকে খাইয়ে দিল। খানিকক্ষণ বাদে তার জ্ঞান ফিরল। হুরাম দেখতে পেল সে মানামের কোলে শুয়ে আছে। প্রথমবারের মতো সে হুরাম মানামের এত কাছে এসে নিজেকে যেন খুব বেশি ভাগ্যবতী মনে করছে। কেন যে তাকে এত চমৎকার লাগে মানামকে, খুবই অসাধারণ লাগে। তারা সেখানে বেশ খানিকটা সময় কাটালো এবং সমস্ত চারপাশ আশপাশটা ঘুরে ফিরে দেখতে লাগলো। যতক্ষণ না ভোর হলো, মানাম এবং হুরাম সেখানেই কাটালো। ভোর হবার কিছুক্ষণ আগে আগেই তারা বাসায় ফিরে আসলো। হুরাম বলল কি যে, আর একটু থেকে আসতাম।
তখন মানাম বলল, সমস্যা আছে। কিছুক্ষণ বাদে তাদের বাহিরে দুজন লোক আসলো। সে হুরামকে বলল কি যে কোনো কথা বলবে না, চুপচাপ এখানে বসে থাকবে, ঠিক আছে? বাইরের সে দুজন লোক বলল কি যে, কি ব্যাপার মানাম, তোর সঙ্গে কোনো মানুষকে দেখতে পেলাম, ব্যাপারটা কি? বুঝতে পারছি না। পাশে থাকা লোকজন বলল কি যে, আমি সত্যি সত্যি দেখেছি, একটু আগেই ঘরের ভিতরে প্রবেশ করেছিস, আর বাইরে থেকেও দেখি তোর পিছন পিছন আসলাম। তখন মানাম বলল কি যে, কই, কোথায়? মিথ্যা কথা বলিস কিসের জন্য? আমি সত্যি সত্যি দেখেছি। তারপর বৃদ্ধা সেই মহিলাটা ভেতর থেকে বাহিরে আসলেন। বাইরে আসার পর বললেন কি যে, তোরা এখান থেকে চলে যা, এখানে আসবি না কখনো। আমরা বলেছি না যে তোদের সর্দারকে আমি মানি না, আর তোদের সর্দার যত সব ফালতু কাজ করে বেড়ায়, আমি মানি না। যখন আমার স্বামী বেঁচে ছিল তখনও আমি তোদের কথা মানিনি, তোরা এখান থেকে বের হয়ে যা। এবং বৃদ্ধা মহিলা রাগে বলে দিলেন, হ্যাঁ, একটা মেয়েকে আমরা রেখেছি, তাতে কি হয়েছে? তোদের এখানে কি রেখেছি? এখানে তোরা এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। তারপর সেখান থেকে একজন বললেন কি যে, কথাটা সর্দারকে কি এখনই জানাচ্ছি, তারপর তিনিই সিদ্ধান্ত নেবেন যে কি হবে। মানাম এবং সে বৃদ্ধা মহিলা ঘরে চলে গেলেন। এবং তখন হুরাম বলতে লাগলেন, ওরা কারা ছিল এবং মানুষ, এসব কি নিয়ে কি কথা বলছিলাম আসলে বুঝতে পারলাম না। মানাম তখন বলল কি যে, ওসব বিষয় নিয়ে তুমি ভেবো না, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তারপর মাঝখানে 2 দিন সময় কেটে গেল। মানাম ওরকম ভাবে বাহিরে গিয়ে বিভিন্ন খাবার পাতি জোগাড় করে নিয়ে আসতো এবং হুরাম এবং সে বৃদ্ধা মহিলা মিলে রান্না করতেন। এরকম করেই সময় বেশ ভালো কাটছিল। 3 দিনের মাথায় হঠাৎ করেই ওই এলাকার সর্দার এবং কিছু সাগরেদ নিয়ে তিনি মানামদের বাড়িতে হাজির হলেন। বললেন কি যে, মানাম, কাজটা কিন্তু তুমি ভালো করনি, একটা মানুষকে তুমি এখানে লুকিয়ে রেখেছো, তাও আবার সেটা মেয়ে। এটা কিন্তু খুবই বেমানানসই, সর্দারের অনুমতি ছাড়া তুমি এমনটা করতে পারো না। হুরাম তখন ঘরের ভেতরে ঘুমাচ্ছিল। সেনাপতি, মানে ওই এলাকার যে সর্দারের প্রধান সেনা অধ্যক্ষ আছে, সে বলল কি যে, হয়তো মেয়েটাকে আমাদেরকে দিয়ে দাও, আর না হলে সে যেখান থেকে এসেছে তাকে সেখান থেকে দিয়ে আসো, অনুমতি ছাড়া তুমি তাকে এখানে রাখতে পারবে না। মানাম বলল কি যে, আমার যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত এই মেয়েকে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে না। তখন সেই সেনাধ্যক্ষ বলল কি যে, আমাদের সাথে লড়াই, তাই না? সর্দারের সঙ্গে লড়াই করে পারবে না তুমি, আর তোমার বাবা যে সর্দারের কত বড় শত্রু ছিল, আর এখন তো তোমাদেরকে সর্দার দেখতে পারে না, তোমরা এখান থেকে বিদায় হয়তো বাপু। এটা বৃদ্ধা মহিলা পেছন থেকে বললেন। সর্দারের সেনাধ্যক্ষ বললেন কি যে, হ্যাঁ, এটাই তো হবে, মেয়েটাকে না নিয়ে যাচ্ছি না। তারপর তারা জোরপূর্বক ঘরের ভেতরে ঢুকে গেলেন। ঘরের ভেতরে ঢোকার জন্য মানাম বাধা দিল, কিন্তু কোনোভাবে তারা কোনো কথা শুনল না। সেই সেনা অধ্যক্ষ এবং তার 2 চেলা ঘরের ভিতরে জোরপূর্বক ঢুকে গেলেন। মানামকে শক্ত করে ধরে রেখেছে। তারা ঘুমের ভিতরে প্রবেশ করতেই দেখলো বিছানার উপর সুন্দরী দেখতে একটা মেয়ে শুয়ে আছে। সেনা অধ্যক্ষ দেখে বুঝতে পারলেন যে এটা সত্যি সত্যিই মানুষ। সে মানুষ তার জীবনে কোনোদিন দেখেনি, কারণ তার রাজ্যের বাইরে সে কোনোদিন যায়নি। তারা যে অঞ্চলে থাকে এই অঞ্চলের বাইরে যাওয়ার সুযোগ কখনো হয়নি, আর মানুষের কাছাকাছি গেলে মানুষ নাকি অনেক ক্ষতি করে সেটা সে শুনেছে। এই অঞ্চলে জিনেদের বসবাস হাজার হাজার বছর ধরে, এরা সবাই জিন। মানাম এবং সে বৃদ্ধা নিজেও 2 জন জিন। সঙ্গে সঙ্গে সেই 2টো জিনকে ঝাড়ি মেরে ফেলে দিয়ে তারা ভেতরে প্রবেশ করলো। এবং ভেতরে যাওয়ার পর সে বলল কি যে, তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোর খবর আছে। সঙ্গে সঙ্গেই মীরা উঠে গেল। উঠে বলল কি যে, মানাম, এরা কারা, আর এইখানে কি করছে? সে মানামকে জড়িয়ে ধরল। তারপর সেই সেনাধ্যক্ষ বলল কি যে, ও আচ্ছা আচ্ছা, তলে তলে তাহলে এইসব চলছে, তাই না? আমি এই মেয়েকে বিয়ে করব, এই মেয়েকে এখনই নিয়ে চল তাড়াতাড়ি। তারপর মীরা বলল কি যে, আপনারা কারা, আর আপনারা আমাকে কেন নিয়ে যাচ্ছেন? আমি মানামকে পছন্দ করি, আমি মানামকে বিয়ে করব, আপনাকে কেন বিয়ে করব? মানাম সাথে সাথে লজ্জা পেয়ে গেল। বলল কি যে, আচ্ছা এই ব্যাপার, তাহলে একটা মানুষকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছে আর এরকম কাণ্ড হচ্ছে, তাই না? তারপর সেই সেনাধ্যক্ষ বললেন কি যে, ওকে আমি এখান থেকে নিয়ে যাব। মানাম তখন রেগে গেলেন, বললেন কি যে, ওকে যদি আমি বিয়ে করি তাহলে তো কোনো সমস্যা নেই, তাই না? ও আমাকে বলেছে ও আমাকে পছন্দ করে, এখন আমরা যদি বিয়ে করি তাহলে তো কোনো সমস্যা নেই তোর, তাই না? তখন সেনাধ্যক্ষ বলল, আমি তারপর ওকে নিয়ে যাব। কিছুক্ষণ বাদে সেখানে সর্দার চলে আসলেন। এসে বললেন কি যে, কি হয়েছে, এবং সমস্ত ঘটনা তখন সে বিস্তারিত শুনলেন এবং বললেন কি যে, ও যেহেতু বিয়ে করতে চায় তাহলে ওকে বিয়ে করতে দাও, আর মেয়ে যেহেতু রাজি আছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, তবে ওকে এখান থেকে কিন্তু আর ফেরত দিয়ে আসতে পারবা না, ঠিক আছে? তবে আমাদের অনুমতির ব্যতি রেখে কোনো কিছু কিন্তু করা যাবে না, ঠিক আছে? আর ওকে তুমি বিয়ে করো, সমস্যা নেই। তারপর সবাই সেখান থেকে চলে গেল। তখন মানাম বলল কি যে, তুমি এমনটা কেন বললে বলো তো? ওরা তোমার কোনো ক্ষতি করতো না,
আর আমি আছি না। মেয়েটা তখন বলল কি যে, আমি সত্যি সত্যিই আপনাকে পছন্দ করি এবং আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন এটা হয়েছে, তবে আপনাকে দেখলে আমার বুকের ভেতরে 101টা আতশবাজি ফুটে ওঠে। এটা কেন হয় আমি বুঝি না। মানামও এই কদিনে ওর সঙ্গে থেকে থেকে ওকে পছন্দ করে ফেলেছে। আর প্রথম যেদিন মানাম নদীর পাড়ে ওকে দেখেছিল, সেদিন দেখে ওর এত বেশি ভালো লেগে গিয়েছিল, কারণ চাঁদ মুখে এরকম সুন্দরী মেয়ে মানাম কোনোদিন দেখেনি। তাদের এখানে খুব সুন্দর সুন্দর পরী আছে, তবে কোনোদিন মানাম কারো দিকে তাকায়নি এবং মানাম ওরকম ধরনের ছেলেও না। তবে যেহেতু হুরাম নিজের মুখ ফুটে বলেছে, সেহেতু তাকে এটা করতেই হবে। আর সেও হুরামকে যেহেতু পছন্দ করে, তাহলে তাকে বিয়ে করাটাই উচিত হবে। মানাম এবং হুরাম দুজনে বেশ খুশি ছিল। ওই দিন রাতেই সমস্ত জিনেদের উপস্থিতিতে মানাম এবং হুরামের বিয়ে হলো। তবে মানাম এটা বুঝতে পারে যে হুরামের যদি কোনোদিন জ্ঞান ফিরে, তাহলে হয়তো সে তাকে চিনতে পারবে না এবং হয়তো ভয় পাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, কোনোদিন যদি জ্ঞান ফিরে তাহলে এখান থেকে তো ও চলে যাবে। তখন মানামের কি হবে? মানাম যে ওকে নিজের জীবনের থেকেও ভালোবেসে ফেলেছে। বিগত 10-15 দিন ধরে মানাম ওর সঙ্গে ঘোরাফেরা করছে। মানুষ চোখাচোখি হলে প্রেমে পড়ে যায়, আর এতদিন তো সে একসঙ্গেই ঘুরেছে। ওইদিন রাতে ধুমধাম করে মীরা এবং মানামের বিয়ে হলো। মীরা বেশ খুশি ছিল, কারণ সে তার নিজস্ব পছন্দের পুরুষকে বিয়ে করতে পেরেছে। বৃদ্ধা মহিলাও খুব খুশি ছিলেন, কারণ তার নাতিকে একটা বিয়ে দিতে পেরেছে। অনেক বছর ধরে সে ভাবছিলেন কোনো একটা পরীর সঙ্গে তার নাতি ছেলের বিয়ে দেবে। সেই স্বপ্নটা বুঝি এবার পূরণ হলো। বৃদ্ধা বলল কি যে, এবার আমি মনেও হয়তো শান্তি পাবো।